ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, টি শার্ট চাই, টি শার্ট দেওয়া যাবে, সমস্যা নেই। সাউন্ড ক্লিয়ার আছে তাই তো? ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ের আজকে চতুর্থ ক্লাস। তো আগের তিনটা ক্লাস আশা করি সবাই করছো। আগের ক্লাসে আমরা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ এই দুইটা টপিক আমরা পড়ছিলাম, এবং এই দুই টপিক রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম কিন্তু আমরা সলভ করছিলাম। তো আজকে আমরা সংকট কোণেরও আরো দুই একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব, এবং অপটিক্যাল ফাইবারে কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজে লাগে সেটা একটু দেখব, এবং তারও দুই একটা ম্যাথ আছে আমরা সেটা একটু সলভ করব। আর আরেকটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে আলোর পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণের হিসাব নিকাশ সংক্রান্ত হিসাব নিকাশটা আজকের ক্লাসে আমরা দেখব। তো চলো আমরা শুরু করে দিই। তো আমরা আজকে প্রথমে যে প্রবলেমটা সলভ করব, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটা প্রবলেম। তো বলা হচ্ছে এইটা হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম এ বি সি। এই কোণটা 90 ডিগ্রি লম্বভাবে আছে, 90 ডিগ্রি লম্বভাবে আছে এ বি, এবং এসি তলটা লম্বভাবে আছে। এটা একটা প্রতিসারক মাধ্যম, এটা একটা প্রতিসারক মাধ্যম, যে প্রতিসারক মাধ্যমের প্রতিসারাঙ্কের মান মিউ ইকুয়াল টু 5/3। এখন বলা হচ্ছে এ বি তলে আলো সর্বোচ্চ কত কোণে আপতিত হলে, লিখে দিই একটু বাংলা, এ বি তলে আলো সর্বোচ্চ কত কোণে আপতিত হলে তা এসি তল হতে নির্গত হতে পারবে না, নির্গত হতে পারবে না। ঠিক আছে, এবি তলে আলোকরশ্মি আপতিত হবে, সর্বোচ্চ কত কোণে আপতিত হলে সেই আলোকরশ্মি প্রতিসরিত হয়ে এসি তল থেকে নির্গত হবে। তো যখন এসি তল থেকে নির্গত হবে, বলা হচ্ছে এসি তল হতে নির্গত হতে পারবে না। তাহলে এসি তলে কি ঘটনা ঘটবে? এসি তলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, অর্থাৎ সংকট কোণের চেয়ে বেশি বড় মানের কোণে এসি তলে এসে আলোকরশ্মি আপতিত হবে। এইবার আসলে একটু চিত্র এঁকে বুঝাই দিই। দেখো, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। আলোকরশ্মি এবি তলে আপতিত হইল, এই কোণটা ধরো আপতন কোণ আই। আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হয়ে দেখো, অনেকে বলতে ভাই আপতিত রশ্মি এদিক দিয়ে আঁকলেন না কেন? ভাই এদিক দিয়ে আঁকলে সেটা এসি তল হতে নির্গত কেমনে হবে? এদিক দিয়ে আঁকলে সেই রশ্মিটা প্রতিসরিত হয়ে এভাবে যাবে, দেন তো এভাবে চলতেই থাকবে, সেটা এসি তলে তো যাবে না। তা আমাদের কি করতে হবে? এবি তলে আলোকরশ্মিকে আপতিত করতে হবে যেন সেটা এসি তল হতে নির্গত হয়, এটাই আমরা চাই আসলে। তাহলে এবি তলে এভাবে আপতিত করব যেন এসি তল থেকে নির্গত হয় বা এসি তল থেকে নির্গত হতে না পারে। তাহলে এবার আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে ঢুকতেছে, তাহলে অবিলম্বের দিকে বেঁকে যাবে। যদি না বাঁকতো তাহলে তো এই বরাবর যাওয়ার কথা ছিল। সো অবিলম্বের দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে গিয়ে দেখো, অবিলম্বের দিকে বেঁকে গিয়ে এইখানে এসে আবার আপতিত হলো। এবার আমি যদি এখানে অবিলম্ব আঁকি, এখানে যদি লম্ব আঁকি, দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিসারক মাধ্যম আর এই পাশে হচ্ছে শূন্য মাধ্যম, বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব হচ্ছে এটা। তো এবার বলা হচ্ছে যে এইখানে যখন আপতিত হলো, দেখো এইটা কিন্তু এই তলে আপতন কোণ, এখানে যখন আপতিত হলো, আপতিত হয়ে যখন এই পাশে আবার নির্গত হবে, নির্গত হতে পারবে না, নির্গত হতে পারবে না, এই যে নির্গত হয়ে বের হয়ে যাইতে পারবে না। তাহলে কি হবে বলো? নির্গত হয়ে বের হয়ে যাইতে পারবে না, তাহলে কি হবে? এই তলে কি ঘটনা ঘটবে? এই তলে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হবে, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হবে। আচ্ছা, যদি সংকট কোণে আপতিত হয় তাহলে আলোকরশ্মিটা কিভাবে যাবে? যদি সংকট কোণে আপতিত হয় তাহলে আলোকরশ্মিটা এইভাবে যাবে, অর্থাৎ মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। আর যদি সংকট কোণের চেয়ে বেশি বড় মানের কোণে আপতিত হয় তখন কি হবে? তখন সংকট কোণের চেয়ে বেশি বড় মানের কোণে আপতিত হলে তখন এই মাধ্যমে ব্যাক করবে। এই কথা কি বুঝছো? তখন আবার পূর্বের মাধ্যমে ব্যাক করবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো যখন ধরো বলবে নির্গত হতে পারবে না, তাহলে আমরা সংকট কোণ ধরে হিসাব নিকাশ করব।
সংকট কোণ ধরেই আমরা হিসাব নিকাশ করব। তাহলে এবার আসো, চিত্রটা এঁকে ফেলছি। আলোক রশ্মি এখানে আপতিত হবে, প্রতিসরিত হওয়ার পরে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। এবার আলোক রশ্মি এসে আবার এই তলে আপতিত হবে, এই তলে আপতিত হয়ে এসি তল হতে নির্গত হবে না, এসি তলে প্রতিসরিত হয়ে এই পাশে আসবে না, আবার ওই মাধ্যমে ব্যাক করবে। এটাই কিন্তু আমাদের বলছে এবি তলে কত কোণে আপতিত হলো, অর্থাৎ এই আয়ের মানটাই আমাদের চাইছে, এই আয়ের মানটা আমাদের চাইছে। তাহলে আসো এখান থেকে হিসাবটা শুরু হবে। দেখো এটা আই, এটা হচ্ছে আর, এটা যদি আর হয়, ঠিক আছে, এটা আর, এই কোণটা তো 90 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এই কোণটা হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 বিয়োগ 90 বিয়োগ আর, এই কোণটা হবে সেটা। তো এই কোণটাকে সাপোজ এটাকে আমি আই1 বললাম, আর প্রতিসরণ কোণ এখানে এটা, এইটাকে আমি আর1 বললাম। আর1 কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আসো এবার হিসাব করি এসি তলের জন্য। এসি তলের জন্য, এসি তলে আসো খাটাই যে আয়ন কত হলে বিভেদ তল ঘেঁষে যাবে, অর্থাৎ আয়ন কত হলে বিভেদ তল ঘষে যাবে, প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আয়ন কি? আয়ন হচ্ছে এই তলের সংকট কোণ না? বলো আয়ন কি? আয়ন হচ্ছে এই তলের সংকট কোণ। তাহলে আয়ন ইকুয়াল টু হবে সাইন ইনভার্স, সাইন ইনভার্স এই মাধ্যমের প্রতিসরণ তো 5/3, তাহলে সাইন ইনভার্স 3/5, মানে 5/3 হলে তো অ্যান্সার আসবে না। আমি তোমার গত ক্লাসে বলছি, শর্টকাটে তাড়াতাড়ি করে ফেলা। সাইন ইনভার্স 5/3 অথবা সাইন ইনভার্স 3/5, কোন ভাবে উত্তর আসে সেটাই উত্তর। সাইন ইনভার্স 5/3 তো উত্তরই আসবে না। আর তারপরে যদি মনে করো বুঝতে খুবই কষ্ট হয়, তাহলে ভাই স্নেলের সূত্রের সাধারণ রূপ, সেটা হচ্ছে এই মাধ্যমের আপতন কোণ সাইন আয়ন, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক 5/3, শূন্য মাধ্যম এই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, সাইন 90 ডিগ্রি 1। তাহলে অতএব আয়ন ইকুয়াল টু, দেখো এখান থেকে আয়ন ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। তাহলে আয়নের মান পাবো 3/5, আয়নের মান পাবো 36.869 ডিগ্রি, ঠিক আছে, এটা আয়ন। এবার বলো তাহলে আর কত? এই কোণটা আর কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তা থেকে বাদ 90 ডিগ্রি, তা থেকে বাদ আয়ন, তার মানে 90 মাইনাস আয়ন 36.869 ডিগ্রি। তাহলে 90 মাইনাস অ্যান্সার 53.1301 ডিগ্রি। আমার কি এটা চাইছে? আর এর মান চাইছে? নো, আমার চাইছে এবি তলে কত কোণে আপতিত হলে এটা হবে। তাহলে এবি তলে আপতন কোণ এটা আমাদের বের করতে হবে আই। তাহলে আবার এবার এবি তলের জন্য, এবি তলে এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 গুণ সাইন আই ইকুয়াল এটা প্রতিসারক মাধ্যম, প্রতিসরাঙ্ক 5/3 গুণ সাইন আর। এই আয়ের মানটা আমরা বের করতে চাই। তাহলে সাইন আই এটা ইকুয়াল টু 5/3 ইন্টু সাইন 53.1301 ডিগ্রি। তাহলে সাইন অ্যান্সার ইন্টু 5/3, 5/3, হ্যাঁ এমন ডাটা দিছি হইতেছে না আর কি। তাহলে সাইন ইনভার্স অ্যান্সার প্রতিসারাঙ্ক 5/3, একটু বেশি দিয়ে ফেলছি, প্রতিসারাঙ্ক 5/3 একটু বেশি দিয়ে ফেলছি, বুঝছো? ইরর চলে আসছে, মানে ডাটাগুলো একটু ঠিকঠাক ভাবে দিতে হবে। ধরো একটু সাইন ইনভার্স 90 বিয়োগ অ্যান্সার গুণ 4/, একটু ধরো একটু সাইন অ্যান্সার গুণ 4/3। এই যে এটাকে 5/3 জায়গায় 4/3 দাও, বুঝছো? ঠিক আছে, 4/3 দাও, তাহলে হবে। ঠিক আছে, তাহলে 4/3, সরি, তাহলে এটা হবে 3/4, 4/3, তাহলে সাইন ইনভার্স 3/4, 48.1301
5.9 এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 মাইনাস অ্যান্সার 48.59। বুঝছো? ইচ্ছা মতো মান দিলে মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়, যেমন এখানে ঝামেলা হয়ে গেছে। 409 ডিগ্রি। আর বের করা বুঝো নাই? এই ত্রিভুজ আর বের করা কেন বুঝবে না? এটা ত্রিভুজ, এই আয়নটা বের করলাম, আর এইটা কত 90 ডিগ্রি, আর এটা কত আর। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 মাইনাস 90 মাইনাস আয়ন মানে আর। বুঝলি? এটা তো 9 10 এর ব্যাপার। তাহলে এবার এটা 4/3 সাইন 41.409 ডিগ্রি। তাহলে 4/3 গুণ সাইন 41.409। এবার সাইন ইনভার্স অ্যান্সার ভাই 61.87 আসছে। বলো, এটাই হচ্ছে ম্যাক্সিমাম, আই ম্যাক্সিমাম। এই যে আয়ের মান এটা আসছে। এবার এই যে এটাই হচ্ছে ম্যাক্সিমাম, আই ম্যাক্সিমাম 61.87 ডিগ্রি। এর চেয়ে যদি ছোট কোণে আপতিত করি তাহলে কি ঘটনা ঘটবে? আর এটাই কেন ম্যাক্সিমাম? এর চেয়ে যদি বেশি কোণে আপতিত করি তাহলে কি ঘটনা ঘটবে? ব্যাপারটা ভালো করে বুঝো। এই আয়নটা এটাই কিন্তু সংকট কোণ, এটাই কিন্তু সংকট কোণ। সংকট কোণের জন্য বিভেদ তল ঘেঁষে গেছে। সংকট কোণের চেয়ে বেশি মানের কোণে আপতিত হলে কি হইতো? সংকট কোণের চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত হইতো তাহলে কি হইতো? তাহলে তো আর বিভেদ তল ঘেঁষে যাইতো না, তখন আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতো, অর্থাৎ এই মাধ্যমেই ব্যাক করতো। কি কথা বুঝছো? তাহলে দেখো, আয়নের মান এটা হচ্ছে সংকট কোণ। এর চেয়ে যদি কম কোণে আপতিত হতো তাহলে আলোক রশ্মি নির্গত হতো। ঠিক আছে, আলোক রশ্মি নির্গত হতো যদি এর চেয়ে কম কোণে আপতিত করতাম। তাহলে এই আয়নের মান এর চেয়ে যদি কম হইতো তাহলে আলোক রশ্মি কিন্তু নির্গত হইতো। আর এই আয়ন যদি কম হইতো, ভালো করে খেয়াল করো, বুঝো, আয়নের মানটা যদি কম হইতো, আয়নের মানটা যদি কমে যাইতো তাহলে আর এর মানটা বেড়ে যাইতো, আর এর মানটা আরো বেশি হইতো। আর এর মানটা যদি বেশি হয়, দেখো মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তাহলে আর এর মান যদি বেশি হয় তাহলে আই এর মানও কিন্তু বেশি হবে। বুঝছো? বেশি হবে। তো আমি যদি আয়ের মান 62.87 ডিগ্রি কোণে আপতিত করি, আয়ের মান যদি 62.87 ডিগ্রি কোণে আপতিত করি, বাড়াই, অথবা 65 ডিগ্রি কোণে আপতিত করি, তাহলে সেটা এসি তল হতে নির্গত হয়ে যাবে। আমরা চাই নির্গত হবে না। সর্বোচ্চ কত কোণে আপতিত হলে? সর্বোচ্চই এটা। এর চেয়ে যদি বেশি বড় কোণে আপতিত হয় তাহলে নির্গত হয়ে যাবে। আর সর্বোচ্চ যদি এই কোণে আপতিত হয় তাহলে বিভেদ তল ঘেঁষে যাবে, এর চেয়ে যদি বেশি কোণে আপতিত হয় তাহলে কিন্তু নির্গত হয়ে যাবে। তো এর চেয়ে বেশি কোণে আপতিত হওয়া যাবে না। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে এই কোণের জন্য অথবা এর চেয়ে কম কোণের জন্য, অর্থাৎ কোণের মানটা সর্বোচ্চ হইতে পারে এটা। কি বুঝছো? যদি না বুঝো, এবার আসো আমরা এই ম্যাথটারই এবার দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা হচ্ছে সেম কোশ্চেন হচ্ছে এবার 2 নম্বর, ওইটারই সেম কোশ্চেন। বলা হচ্ছে এবি তলে 65 ডিগ্রি কোণে আপতিত হলে এসি তল হতে কত কোণে প্রতিষ্ঠিত হবে বা নির্গত হবে? কত কোণে নির্গত হবে? দেখি, চলো, একই জিনিস এ বি এ সি, এটা ছিল প্রতিসারক মাধ্যম। মিউ ইকুয়াল টু কত? 4/3। এবার এবি তলে কত কোণে আপতিত হবে সেটা বলে দিচ্ছে। এবি তলে আলোক রশ্মি আপতিত হয়েছে 65 ডিগ্রি কোণে, 65 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে এসি তল হতে নির্গত হবে কত কোণে? আসো ধাপে ধাপে হিসাব করে আসি। তাহলে এখানে প্রথমে প্রতিসরণ হবে, এই যে প্রতিসরণ কোণ আর, তারপরে এইখানে এসে আবার আপতিত হলো, আলোক রশ্মি আপতিত হলো। এটা যদি আর হয়
এই কোণটা 90 ডিগ্রি, 90। এই কোণটা, এটাকে আমরা বললাম I1, ঠিক আছে। এবার যখন ঘন থেকে হালকা যাবে তাহলে অবিলম্ব থেকে দূরে সরে গেল, দূরে সরে গেলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে R1। বলছে কত কোণে নির্গত হবে, নির্গত কোণ বা প্রতিসরণ কোণ, এটা হচ্ছে R1। এইটার মানে এবার আমরা বের করতে চাই। তো চলো হিসাব নিকাশ এবার করি। তাহলে আসো ধাপে 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 হিসাব। তাহলে প্রথম ক্ষেত্রে এবি তল, এবি তলের ক্ষেত্রে হিসাব, শূন্য মাধ্যম 1, সেই মাধ্যমে আপতন কোণ sin 65 ডিগ্রি। কত সহজ, জ্যামিতিক, জিওমেট্রিক্যাল অপটিক্স এর হিসাব নিকাশ খুবই সহজ। প্রতিসারক মাধ্যম 4/3 গুণ প্রতিসারক মাধ্যমে কোণের সাইন, sin r। তাহলে এখান থেকে আর এর মানটা বের করি, আর এর মানটা বের করি, sin 65 ডিগ্রি, sin 65 ডিগ্রি গুণ 3 ভাগ 4 সাইন ইনভার্স অ্যান্সার। আর এর মান 42.822 এত ডিগ্রি, ঠিক আছে। এবার এটা যদি আর এর মানটা পেয়ে গেলাম, তাহলে I1 হবে, I1 হবে 90 ডিগ্রি, ঠিক আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 বিয়োগ 90 বিয়োগ r, তার মানে 90 মাইনাস 42.822 ডিগ্রি, 90 বিয়োগ অ্যান্সার, তাহলে 47.177 ডিগ্রি। এই যে I1 এর মানটা পেয়ে গেছি। এবার R1 কত বের করো, তাহলে আবার এবার কোন তলে, এসি তলে। স্নেলের সূত্রের সাধারণ রূপটা জানলে যে কেউই ম্যাথ পারবে, যে কেউই ম্যাথ পারবে। তাহলে এসি তলের জন্য, এসি তলের জন্য প্রতিসারক মাধ্যম কত, 4/3। এই প্রতিসারক মাধ্যমে কোণ কত, I1, সাইন I1। স্নেলের সূত্রের সাধারণ রূপটা কি ছিল, যে মাধ্যমের প্রতিসারক ওই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন গুণফল ধ্রুবক। তাহলে এই প্রতিসারক মাধ্যম 4/3, এই প্রতিসারক মাধ্যমে অবিলম্বের সাথে কোণ কত, সাইন I1। বাইরে শূন্য মাধ্যম 1, কোণ সাইন R1। এই R1 এর মানটাই তো আমরা বের করতে চাই, ঠিক আছে। R1 এর মানটা আমরা বের করতে চাই। তাহলে 4/3 সাইন 47.177 ডিগ্রি সাইন R1। তাহলে অতএব R1 ইকুয়াল টু 4/3 গুণ সাইন অ্যান্সার, এবার সাইন ইনভার্স অ্যান্সার বাই 77.94 ডিগ্রি। বলো প্রতিসরণ কোণ হয়েছে না? তাহলে এসি তল হতে আলো নির্গত হয়ে গেছে না, গেছে কিনা? তাহলে এই কোণে আপতিত হইলে কত, 65 ডিগ্রি। এই কোণে আপতিত হইলে এসি তল হতে নির্গত হয়ে গেছে। 66 ডিগ্রি কোণে আপতিত হলে এসি তল হতে নির্গত হবে। 67 ডিগ্রি কোণে আপতিত হলে এসি তল হতে নির্গত হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে 65, 66, 67 কোণ বাড়াবো, এসি তল হতে কিন্তু নির্গত হইতে পারবে। তাহলে ভালো করে শোনো, নির্গত হইতে পারে নাই, বিভেদ তল ঘেসে গেছে 61.87 ডিগ্রি কোণের জন্য। অর্থাৎ এই কোণের মানটা, এই যে এই কোণের মানটা 61.87 ডিগ্রি হলে, এই যে আয়ের মান, এটাকে আমরা কেন ম্যাক্সিমাম বললাম, ঠিক আছে। দেখো কেন ম্যাক্সিমাম বললাম, আয়ের মান যদি এটা হয়, বিভেদ তল ঘেসে গেছে, তল ঘেসে চলে যায়, তল ঘেসে চলে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আয়ের মান 65 করি, 65 ডিগ্রি বা 62 ডিগ্রি, ধরো 62 ডিগ্রি করলাম, 62 ডিগ্রি করলে R1 এর একটা মান থাকবে, তাহলে নির্গত হবে, নির্গত হবে। যদি আয়ের মান 65 করি, এই যে নির্গত হয়েছে 65, আর এর মান আছে, এই যে আর এর মান আছে, তাহলে নির্গত হবে। যদি আয়ের মান 67 করি, তাও নির্গত হবে, ঠিক আছে। আয়ের মান যদি 60 করি, 60 ডিগ্রি করি, কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। বোঝো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। দেখো বোঝো কিনা, 60 ডিগ্রির জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, 61 ডিগ্রির জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। কি ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। এই তলে অনেকে আবার ভাবো না, এই তলে, এই তলের ঘটনা না, এই তলের ঘটনা, এই তলের ঘটনা। এই তলে যদি আমি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত করি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। যদি 61 ডিগ্রি কোণে আপতিত করি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। যদি 61.87 ডিগ্রি কোণে আপতিত করি, তাহলে তল ঘেসে যাবে। 62, 65, 67 জন্য নির্গত হবে। তাহলে তুমি বলো কোণের সর্বোচ্চ মান কোনটা যার জন্য তল হতে নির্গত হবে না? বলো কোণের সর্বোচ্চ মান কোনটা যার জন্য তল হতে নির্গত হবে না? সর্বোচ্চ মান কোনটা? সর্বোচ্চ মান এইটা, যার জন্য তল হতে নির্গত হবে না, তল ঘেসে যাবে, এটাই হচ্ছে সর্বোচ্চ মান।
কথা কি বুঝছো? তাহলে সর্বোচ্চ মান এটা। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? আই ম্যাক্সিমাম। অনেকে এখানে এসে একটা আহাম্মুখী করবে, ভাই সংকট কোণের চেয়ে আরো বড় মানের কোণে আপতিত হইলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। আপনি এটা কি লিখলেন? এই দেখেন, এর জন্য লিখছেন তল ঘেঁষে যাবে, এর চেয়ে বেশি কোণে আপতিত হলে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আপনি লিখছেন এর চেয়ে কম কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। অনেকে কিন্তু এসে এই আহাম্মুখীটা করবে। ঠিক আছে, এরকম এরকম কি বলবা নাকি বলো তো? আমি কি এই তলের ঘটনা বলতেছি? এই তলের ঘটনা বলতেছি না রে ভাই, এই তলের ঘটনা বলতেছি, এই তলের ঘটনা বলতেছি, এই তলে। ঠিক আছে, এই তলে তো অবশ্যই কথা ঠিক আছে, সংকট কোণে আপতিত হলে বিভেদ তল ঘেঁষে যাবে, সংকট কোণের চেয়ে বেশি বড় মানের কোণে আপতিত হলে তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এই তলের ক্ষেত্রে তো সেটা ঠিকই আছে, আমি তো এই কোণটার কথা বলতেছি। ওকে, ঠিক আছে, তো এই তো কত সুন্দর হয়ে গেল। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? এখন দেখি আরেকটা ম্যাথ করো, 2 নম্বর। পরপর সমান্তরাল ভাবে রক্ষিত দুইটা মাধ্যম। ঠিক আছে, পরপর সমান্তরাল ভাবে রক্ষিত দুইটা মাধ্যম। এটা 1 নং μ1 1.4 আর μ2 1.2, আর এটা μ1 মানে শূন্য মাধ্যম। আলোকরশ্মি 2 নং মাধ্যম হতে 1 নং মাধ্যমে কত কোণে আপতিত হলে তা বায়ু ও 1 নং এর বিভেদ তল ঘেঁষে যাবে। বিভেদ তল ঘেঁষে যাবে, এই যে এটাই কোশ্চেন। আলোকরশ্মি 2 নং মাধ্যম হতে 1 নং মাধ্যমে, 2 হতে 1 নং এ কত কোণে আপতিত হলে সেটা এই শূন্য মাধ্যম মানে বায়ু মাধ্যম আর 1 নং মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। বুঝছো? প্রশ্ন বুঝছো? তাহলে চিত্রটা এঁকে ফেলি। এই যে এইটা হচ্ছে অবিলম্ব, কোথায়? 1 নং আর 2 মাধ্যমের বিভেদ তল অঙ্কিত অবিলম্ব। আপতিত আলোকরশ্মি এটা আপতিত আলোকরশ্মি। এবার ধরো প্রতিসরণ হয়ে এইভাবে চলে গেল, গিয়ে এইখানে আবার আপতিত হয়েছে, এখানে আবার আলোকরশ্মি আপতিত হয়েছে। তো আপতিত হয়ে কি হবে? 1 নং মাধ্যম এবং শূন্য মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। প্রশ্ন পড়ছো? অনেকে বলতে ভাই এদিক থেকে আপতিত হলো না কেন? আমার কি বলছে? শূন্য মাধ্যম থেকে 2 নং মাধ্যমে কত কোণে আপতিত হলে। আমার প্রশ্ন কি করছে? 2 নং হতে 1 নং মাধ্যমে কত কোণে আপতিত হলে। ঠিক আছে, 2 নং হতে 1 নং মাধ্যমে কত কোণে আপতিত হলে, 2 হতে 1 নং, তাহলে 2 হতে 1 নং মাধ্যমে কত কোণে আপতিত হলে, এটাই আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলছে। দুই নং হতে 1 নং মাধ্যমে আলোকরশ্মি কত কোণে আপতিত হলে তা 1 নং মাধ্যম এবং শূন্য মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তো আসো 2 বার হিসাব করতে হবে, এখানে একবার হিসাব, এখানে একবার হিসাব। ঠিক আছে, তো প্রথমে আসো এইখানে। ঠিক আছে, তাহলে এটা কোন মাধ্যমের বিভেদ তলে? μ1 ও μ ইকুয়াল টু 1 আর μ1 ইকুয়াল টু 1.4 এর বিভেদ তলে, বিভেদ তলের ঘটনা। তাহলে বিভেদ তলে এই যে এটা ঘেঁষে যাবে, এটা ঘেঁষে যাবে। দাঁড়াও একটু, হবে, সমস্যা নেই। তাহলে এবার আসো μ1 এবং মানে μ ইকুয়াল টু 1 এবং μ1 ইকুয়াল টু 1.4 এর বিভেদ তলে। তাহলে এই মাধ্যমে বিভেদ তলে, এই বিভেদ তলে, তাহলে এখানে ভাই এটা সংকট কোণ না?
তাহলে এইটা একটা আপতন কোণ, এইটা হচ্ছে তখন প্রতিসরণ কোণ। তো সংকট কোণ বের করে ফেলবা সাইন ইনভার্স 1/1.4, অথবা তোমার অত সূত্র বোঝার দরকার নেই, তুমি এভাবে যদি লিখো যে এটাকে ধরলাম আয়ন, এটা আমার আরন, এটা যদি আরন হয় ভালো করে বুঝবা এবার, এইটা যদি আরন হয় এটাও তো আরন, এটা যদি আরন হয় এটাও কি, এটাও আরন, একই কোণ কিন্তু। তাহলে এই মাধ্যমে এই কোণটা হচ্ছে আপতন কোণ আরন, এই আরন মানেই হচ্ছে I2, আরন মানে I2, অর্থাৎ দ্বিতীয় তলে আপতন কোণ, আর এইটা হচ্ছে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ R2। কি বুঝছো? না বুঝলে আরেকবার বলি, দেখো এইটা হচ্ছে আপতন কোণ I1, আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, আবার আলোক রশ্মি গিয়ে এখানে আপতিত হয়েছে, তাহলে এটা হচ্ছে আপতন কোণ I2, প্রতিসরণ কোণ R2। এইবার এইটা সমান্তরাল রেখা, আর এটা তাদের ছেদক, তাহলে এটা R1 হলে এটা R1, অর্থাৎ I2ই হবে R1। তাহলে এখন আসো হিসাব নিকাশ করি। তাহলে প্রথমে এই বিভেদ তলে বাইরের মাধ্যম শূন্য মাধ্যম, এই কোণটা 90 ডিগ্রি, বাইরের মাধ্যম শূন্য মাধ্যম, প্রতিসারাঙ্ক 1, সাইন 90 ডিগ্রি। এই মাধ্যমটা প্রতিসারাঙ্ক 1.4 গুণ সাইন I2, সাইন I2। তাহলে অতএব I2 ইকুয়াল টু সাইন ইনভার্স 1/1.4, 45.58 ডিগ্রি হয়ে গেল I2। এই যে I2 এর মানটা পেয়ে গেল, যা I2 তাই আরন, যা I2 তাই আরন। অতএব আরন ইকুয়াল টু I2 মানে 45.58 ডিগ্রি। এইবার আসো, এই যে প্রথম ধাপ ডান, এবার দ্বিতীয় ধাপ, μ1 1.4 ও μ2 1.2 এর বিভেদ তলে। ম্যাথ বুঝলে খুবই সহজ, আমি যে নতুন নতুন ম্যাথ করতেছি তা কিন্তু না, ঠিক আছে? নতুন নতুন ম্যাথ করতেছি তা কিন্তু না, একই টাইপের ম্যাথ। এইবার আসো এইখানে এই বিভেদ তলে সূত্র লিখি। তাহলে এই মাধ্যম কত 1.4, তার মাধ্যমে অবিলম্বের সাথে কোণ হচ্ছে সাইন আরন, 1.4 ইন্টু সাইন আরন ইকুয়াল টু এই মাধ্যমটার প্রতিসারাঙ্ক কত 1.2, এই মাধ্যমে অবিলম্বের সাথে কোণ কত সাইন আয়ন। কি বের করতে বলছে? আয়নের মান বের করতে বলছে। তাহলে 1.4 ইন্টু সাইন আরন, সেটা হচ্ছে 45.58 ডিগ্রি, 1.2 ইন্টু সাইন I1। তাহলে অতএব I1টা বের করব। তাহলে 1.4 ইন্টু সাইন 45.58 ভাগ 1.2 সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে 56.435 ডিগ্রি। দেখি কে কে বের করতে পারছো, দেখি কে কে পারছো। এই তো, কত সহজ, বোঝা গেছে? সংকট কোণের সূত্র খাটাইতে গিয়ে অনেকের সমস্যা হয়। সাইন থেটা সি ইকুয়াল টু 1/μ, যদি এটা খাটাও কোনো সমস্যা নেই। মিউ হচ্ছে হালকা থেকে ঘন মাধ্যমের, হালকা সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক। আর যদি মনে করো হালকা সাপেক্ষে ঘন নাকি ঘন সাপেক্ষে হালকা, এত কিছু চিন্তা করতে চাও না, দরকারই নেই চিন্তা করার। এই কারণে স্প্লিনের সূত্রের সাধারণ রূপ যে মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ সেই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন, গুণফলটা কনস্ট্যান্ট। ঠিক আছে ভাইয়া? আবার রিপিট প্লিজ, নো রিপিট, বুঝে নিবা। যদি না বুঝো নিজে বুঝে নিবা, সেটাই সবচেয়ে বেস্ট ওয়ে। ঠিক আছে? ধরো আমি অনেক কিছু বলে বুঝাই দিছি, এটা আমি অন্যায় করছি, তুমি এবার নিজে ট্রাই করো বুঝে নেওয়ার, দেন দেখবা আমার চেয়ে ভালো বুঝে গেছো। বুঝছো? আলোক রশ্মি 2 থেকে 1 নং মাধ্যমে কত কোণে আপতিত হলে 1 নং মাধ্যম এবং 0 মাধ্যমের বিভেদ তল ঘেসে যাবে, খুব সহজ। আমি আঁকলাম, রশ্মি আঁকলাম, প্রতিসরণ হলো আরেকবার, আবার প্রতিসরণে বিভেদ তল ঘেসে যাবে। এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে আগে এই কোণটা বের করো। এই কোণটা যা, এই কোণটা তাই, তাহলে এই কোণটা পেয়ে গেলে এই কোণটাও পেয়ে গেলাম। এবার এটা পেয়ে যাওয়ার পরে আবার স্নেলের সূত্রে সাধারণ রূপ খাটায় আয়ন বের করো, শেষ। ওকে, তো এবার আসো নেক্সট 3 নম্বর। বলা হচ্ছে 10 সেন্টিমিটার গভীর
একটি সুইমিং পুলের তলদেশে একটি আলোক উৎস আছে। আলোক উৎস আছে। উৎস হতে নির্গত আলো পানির পৃষ্ঠে একটি আলোকবৃত্ত তৈরি করে। পানির প্রতিসারাঙ্ক, সুইমিং পুলের পানির প্রতিসারাঙ্ক 1.33। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার 1 নম্বর, আলোকবৃত্তের ব্যাসার্ধ কত? করছি এটা আমরা অলরেডি। আলোকবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এখান থেকে আরো কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে আলোকিত অংশের আয়তন, এবং 3 নম্বর, আলোকিত অংশে পানির পরিমাণ। আলোকিত অংশে পানির পরিমাণ কতটুকু? ঠিক আছে। পানির ঘনত্ব আমাদের জানা, রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে পানির ঘনত্ব। আলোকিত অংশে পানির পরিমাণটা চাইছে। তো দেখো, এটা কিন্তু গত ক্লাসে করা সেই ম্যাথ, সহজ। পানির পৃষ্ঠ, এটা পানির পৃষ্ঠ, সুইমিং পুলের তলদেশ, এটা সুইমিং পুলের তলদেশ। এখানে একটা বাতি জ্বালানো আছে, তাহলে এখান থেকে আলো নির্গত হবে। তো এখান থেকে এই যে আলো নির্গত হলো, নির্গত হয়ে এই যে এটা বিভেদ তল ঘেঁষে চলে গেল। তারপরে আরেকটা আলো নির্গত হলো, সেটা কিন্তু আর বিভেদ তল ঘেঁষে চলে যেতে পারলো না, আবার ওই মাধ্যমে ব্যাক করলো। ঠিক আছে, তাহলে কি হবে? একটা আলোক বলয় গঠন করবে, আলোক বৃত্ত। পানির পৃষ্ঠে আমি একটা আলোক বৃত্ত দেখতে পারবো। পানির পৃষ্ঠে একটা আলোক বৃত্ত আমরা দেখতে পারবো। আলোক বৃত্তটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে গভীরতা এইচ। আলোক বৃত্তটা এরকম হবে। দেখো ভালো করে বুঝো, এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা কিন্তু পাস করে যাবে, এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা পাস করে যাবে। ঠিক আছে, এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা বিভেদ তল ঘেঁষে যাবে। তাহলে এভাবে এইটুকু অংশ পানির বলয় এরকম একটা আলোকিত বলয় তৈরি করবে, আলোক বৃত্ত তৈরি করবে। এবং কতটুকু অংশ আলোকিত থাকবে বলতো? আলোকিত হবে কতটুকু? আলোকিত হবে এরকম একটা কোণ, এরকম একটা কোণ আলোকিত করবে, এরকম একটা কোণ তৈরি করবে। এই যে এইটুকু অংশ আলোকিত হবে, কথা বুঝছো? এই যে এরকম এইটুকু অংশ আলোকিত হবে। অনেকগুলো আলোক রশ্মি, পুরো এই কোন অংশটুকু আলোকিত হবে। তো এই যে আলোক উৎস, বুঝছো? এখান থেকে যে আলো জ্বলতেছে, তাহলে এইটুকু পানির এইটুকু অংশ আলোকিত হবে। তাহলে আমাদের কি চাইছে? প্রথমে কি চাইছে? আমাদের চাইছে হচ্ছে আলোকিত বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ পাইলে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যাবে। ব্যাসার্ধ চাইতে পারতো, বৃত্তের ক্ষেত্রফলও চাইতে পারতো, পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এইটা হচ্ছে ব্যাসার্ধ আর, এই যে এটা ব্যাসার্ধ আর, এটা উচ্চতা এইচ। এই যে এই কোণটা সংকট কোণ থিটাসি, এটা সংকট কোণ থিটাসি হলে এই কোণটা থিটাসি, সংকট কোণ। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি হিসাব নিকাশ করি, থিটাসি যদি বের করি, তাহলে সাইন ইনভার্স 1/1.33, যেহেতু পানির সংকট কোণ, পানি প্রতিসারাঙ্ক দেওয়া আছে, তাহলে সাইন ইনভার্স 1/1.33। এটা কিন্তু গতদিন করানো ম্যাথ। এটা কিভাবে আসলো সেটা কিন্তু বলছি। ঠিক আছে, এই যে সংকট কোণে আপতিত হয়ে বিভেদ তল ঘেঁষে গেল, তাহলে সংকট কোণটা বের করে ফেলবা। প্রতিসারাঙ্কের মান দেওয়া আছে, মিউ এর মান এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে বের করে ফেলবা 48.753 ডিগ্রি। এটা হচ্ছে থিটাসি, সংকট কোণের মান। এবার এই কোণটা থিটাসি হলে এই কোণটা থিটাসি, এটা যদি থিটাসি হয় এটাও থিটাসি,
তাহলে এবার আসো, এই থিটা সি এর বিপরীতটা লম্ব আর সাথেরটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সি এটা ইকুয়াল টু লম্ব আর ডিভাইডেড বাই এইচ। এইচ এর মান গভীরতা দেওয়া আছে 10 সেন্টিমিটার গভীর, এইচ এর মানটা দেওয়া আছে। তাহলে অতএব আর ইকুয়াল টু ট্যান 48.753 ডিগ্রি গুণ এইচ, এইচ হচ্ছে 10 সেন্টিমিটার, সেন্টিমিটারই থাকুক, ট্যান অ্যান্সার গুণ 10, দেখো তো 11.404 সেন্টিমিটার কিনা। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার, 1 নম্বরের অ্যান্সার, ডান। ওকে, আলোকিত অংশের আয়তন কত বলো? আলোকিত অংশের আয়তন কত? আলোকিত অংশটা কেমন অংশ? আলোকিত অংশটা দেখতে কেমন? এর আয়তন চাইছে, ভলিউম ভি। বলো কি এটা, কোণ না? এটা কি কোণ না? কোণ। তো কোণের আয়তনের সূত্র কি? কোণের আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এটা হচ্ছে এইচ যেটা গভীরতা, এই যেটা হচ্ছে এইচ যেটা গভীরতা, আর এটা হচ্ছে আর। তাহলে পাই 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে মান বসা দিবা 1/3 3.1416, আর এর মান 11.404 ইন্টু 10⁻² তার স্কয়ার, এইচ এর মান 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10⁻² মিটার দিয়ে ভি এর মানটা পাবা, বক্স এত মিটার কিউব, ডান। আর 3 নম্বরটা বলছে আলোকিত অংশে পানির পরিমাণ কত? পানির ভর চাইছে, যে এই আলোকিত অংশটুকুর মধ্যে কি পরিমাণ পানি আছে। তো পানির ভর এম ইকুয়াল টু রো ইন্টু ভি, রো 1/3 পাই আর স্কয়ার এইচ, বা উপরের মান থেকে ভি এনে বসাই দিবা, দিয়ে এম এর মানটা বের করবা, যে এম এর মান এত কেজি। শেষ। বুঝতে পারছো কত সহজ? পারা যাবে? গুড। এবার শোনো, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার নাম শুনছো? অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে? অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই যে ওয়াইফাই এর যে তারগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে, ব্রডব্যান্ড লাইন যেগুলো আমরা ব্যবহার করি, এইগুলো হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবার লাইন, তাই না? তো এই অপটিক্যাল ফাইবার আসলে কিভাবে কাজ করে? অপটিক্যাল ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কাজ করে। তো আমি তোমাকে একটু বুঝাই ঘটনাটা কি ঘটে, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার, দেখো এই যে অপটিক্যাল ফাইবারের তার, এই যে এটা হচ্ছে একটা তার, এই তারের মধ্যে দুইটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম থাকে, ঠিক আছে, মেইনলি। তো ধরো এই হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম, এই, আর আরেকটা প্রতিসারক মাধ্যম হচ্ছে এই। এইটা হচ্ছে আর একটা প্রতিসারক মাধ্যম। এরকম দুইটা প্রতিসারক মাধ্যম থাকে। তো এই প্রান্ত থেকে আলো পাঠাইলাম, ধরো এই প্রান্ত থেকে আলো পাঠানো হইল, তাহলে সেই আলো কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে এখান থেকে ধরো আলো পাঠানো হলো, এই যে এখান থেকে ধরো আলো পাঠানো হলো, এই আলো কি হয়? এর মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে যায়। এটা গিয়ে এই যে একটু প্রতিসরিত হবে, তারপরে দেখো এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাবে, এই যে এটা একটা মাধ্যম, সেখান থেকে আবার এখান থেকে আবার ওই মাধ্যমে যাবে। তো এর তুলনায় এটা হচ্ছে ঘন মাধ্যম, এইখানে গিয়ে না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আলো আবার ব্যাক করে, এসে আবার এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আবার আলো ব্যাক করে, এখানে এসে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলো ব্যাক করে, আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এইভাবে আলো দেখো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। অপটিক্যাল ফাইবার এই কাজটা হয়, ঠিক আছে, এইভাবে অপটিক্যাল ফাইবার কাজ করে। তা আমরা একটু এই জিনিসটাই বুঝতে চাই যে অপটিক্যাল ফাইবার আসলে কাজ করে কিভাবে, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে। তো দেখো আমরা এটাকে একটু ধরো প্রস্থচ্ছেদ কাটি, তাহলে প্রস্থচ্ছেদ কাটলে এরকম ঘটনা তো দেখতে পারবো। এই যে এটা হচ্ছে একটা মাধ্যম,
দেখো এই যে এটা হচ্ছে একটা ঘন মাধ্যম, স্বচ্ছ একটা প্রতিসারক মাধ্যম, তার তুলনায় এইটা আরেকটু বেশি ঘন মাধ্যম, এটা আরেকটু বেশি ঘন মাধ্যম, না ঘন থেকে হালকা, এটা একটু হালকা মাধ্যম, সরি উপরের মাধ্যমটা একটু হালকা মাধ্যম, উপরের মাধ্যমটা তুলনামূলক একটু হালকা মাধ্যম, ঘন থেকে হালকা যাবে। হ্যাঁ, এই যে দুইটা মাধ্যম, ধরো এই প্রতিসারাঙ্কটাকে আমরা বললাম μ1 আর এর প্রতিসারাঙ্কটাকে আমরা বললাম μ2। এবার আলো, আমি এখান থেকে আলো পাঠাবো, এখান থেকে আলোক রশ্মি পাঠালাম, এই যে আলোক রশ্মি পাঠালাম, তো এইখান থেকে আলোক রশ্মি পাঠাইলে যে বাইরে থেকে শূন্য মাধ্যম থেকে, এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি পাঠালাম, শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি পাঠাইলে এখানে হচ্ছে প্রথমে এখানে প্রতিসরণ ঘটবে, কারণ শূন্য মাধ্যম থেকে একটা প্রতিসারক মাধ্যমে যাচ্ছে, শূন্য মাধ্যম থেকে একটা প্রতিসারক মাধ্যমে যাচ্ছে। সবাই এবার একটু বোর্ডে দেখো, দেখো আমি আলোক রশ্মি এই যে পাঠালাম, এখানে আলোক রশ্মি পাঠালাম, কত কোণে আপতিত করলাম, ধরো I1 কোণে আপতিত করলাম, I1 আপতিত করলে হালকা থেকে ঘনতে যাচ্ছে, হালকা থেকে ঘন অবিলম্বের দিকে বেঁকে যাবে, বেঁকে গিয়ে এইখানে এসে আপতিত হইল। এইবার এইখানে এমন ভাবে আপতিত হবে যেন এই কোণটা, এখানে আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড় মানের কোণ হয়, এখানে এই কোণটা সংকট কোণের চেয়ে বড় মানের কোণ হয়। তাহলে সংকট কোণের চেয়ে যদি এই কোণটা বড় মানের কোণ হয়, হ্যালো কি হলো, কি লিখছো, জিএইচ 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 কি লিখছো এটা, হ্যাঁ কোন সমস্যা, কে এটা, আচ্ছা ইসলাম করতেছে, আচ্ছা। তো দেখো এবার দেখো এইখানে এসে আলোক রশ্মি আপতিত হলো, এই কোণটা এই দুই মাধ্যমের বিভেদ তলে অর্থাৎ μ1 আর μ2, এই দুই মাধ্যমের বিভেদ তলে এই কোণটা সংকট কোণের চেয়ে বড় মানের কোণ। তো সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে এখানে তখন আলোক রশ্মি আর প্রতিসরিত না হয়ে তখন আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এইখানে এসে আবার আলোক রশ্মি আপতিত হলো, এইখানেও আবার অবিলম্ব, ঠিক আছে, এখানেও তো ওই যে প্রতিসারক মাধ্যম, কোন প্রতিসারক মাধ্যম, এই যে আবার μ2, তাহলে μ1 থেকে μ2 তে যাচ্ছে, তো একই কোণে এখানে এই কোণটা যা, এই কোণটাও তাই, আবার এই কোণটাও তাই, তো এই কোণে আপতিত হওয়ার কারণে এইখানেও আবার কি হবে, সংকট কোণ হচ্ছে এই কোণটা বড় মানের কোণ হবে, তাহলে আবারও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এইভাবে না আলো চলতে থাকবে, আলো সামনের দিকে আগাইতে থাকবে। তো এই ঘটনাটাই আসলে অপটিক্যাল ফাইবারের মধ্যে ঘটে, বুঝছো, অপটিক্যাল ফাইবারে এই ঘটনাটাই ঘটে। আমি তোমার একটু দেখাই, পিকচার ডেস্কটপ গ্যালারি কই গেল, কে কোথায় ডাউনলোড দিয়ে রাখলাম যে, আচ্ছা গুগল সার্চ দিয়ে দেখাই দিই। এই যে দেখো, এই যে দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে তারের মধ্য দিয়ে আলোক রশ্মি আগাচ্ছে, ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ, এই যে অপটিক্যাল ফাইবার গুলা, এই যে অপটিক্যাল ফাইবারের মধ্যে দেখো এই যে আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এটা একটা কোর, এটা ক্লাডিং, তারপরে প্লাস্টিক কটিং আর কি, মানে যেটা দিয়ে আর কি প্রোটেক্ট দেওয়া হয়, কিন্তু এর ভিতরে এই যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের কোর আর ক্লাডিং থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে চিত্র, দেখো এইগুলো হচ্ছে চিত্র, এই যে আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে তারের মধ্যে দিয়ে আগায় আলোক রশ্মি। তো এরকম দেখবা অপটিক্যাল ফাইবারের বহু চিত্র তুমি গুগলে পাবা, অপটিক্যাল ফাইবারে এই ঘটনাটা গুলো ঘটে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক রশ্মি দেয়। তোমার একটা রিয়েল চিত্র দেখায়, দেখো এই যে ছবিটা দেখতেছো, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াইফাই তার, আমরা বাসা বাড়িতে এরকম এই যে ওয়াইফাই তারগুলো ব্যবহার করি না, ব্রডব্যান্ড লাইন, দেখো তো সেই তারগুলো দেখো কিভাবে কাজ করে, এখান থেকে এই মাথা দিয়ে এই যে এখান থেকে দেখো লেজার লাইট দেওয়া হচ্ছে, এই তারের মধ্য দিয়ে আলোটা এই প্রান্তে পৌঁছে যাচ্ছে, দেখছো, দেখো এখান থেকে লেজার লাইট এই প্রান্ত থেকে পাঠানো হচ্ছে, এই তারের মধ্য থেকে এই যে আলোটা এখানে পৌঁছে যাচ্ছে। এই ফাইবার কমিউনিকেশন, এখানে এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই ব্যাপারটাই কাজে লাগিয়ে কিন্তু আমরা এই মানে ইন্টারনেটের লাইনটা ব্যবহার করি, বুঝছো। এই দেখো এখান থেকে আলো জ্বালাচ্ছে, এর মধ্যে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে 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 হতে
এদিক দিয়ে বের হচ্ছে। অনেক সময় ব্রডব্যান্ড লাইনে কি ঘটনা ঘটে, যখন মনে করো তার ভাঁজ টাস পড়ে, তখন কিন্তু ওটা দিয়ে কাজ হয় না। কারণ যখন একটু বেশি ভাঁজ দেওয়া হয়, ওখান থেকে লাইটটা পাস করে বের হয়ে যায়। তোমার মানে এই তারে অপটিক্যাল ফাইবারের যে তারগুলা, এই তারগুলাতে ভাঁজ টাস দেওয়া যাবে না। কারণ ভাঁজ দিলে কিন্তু ওইখানে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, কেটে যাবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। দেখো এই যে ভিতরের এই যে সাদা যে অংশটা তুমি দেখবা, এই যে ব্রডব্যান্ড লাইনের যে তার দেখবা, এটাই আসলে এখানেই আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এটা খুবই সূক্ষ্ম, এর মধ্যে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে। দেখো আমি একটু যদি দেখো কোথাও যদি ভাঁজ দেওয়া হয়, এই দেখো যদি ভাঁজ দিয়ে দেওয়া হয়, এই যে এখানে একটু দেখো ভাঁজ দিলাম, ভাঁজ দিলে আর আলো পাস করে অপর প্রান্তে পৌঁছাবে না, কারণ এখান থেকে আলোটা বের হয়ে যাবে। দেখো এই যে ভাঁজ দিচ্ছে, ভাঁজ দিলে আলোটা ওখান থেকে বের হবে। দেখো এই পাশে আর আলো পৌঁছাচ্ছে না, দেখছো এই পাশে আর আলো কিন্তু পৌঁছাচ্ছে না, এখান থেকেই পুরো আলোটা পাস করে বের হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে ইউটিউব থেকে একটা ভিডিও আর কি দেখালাম। তো অপটিক্যাল ফাইবার আসলে এইভাবে কাজ করে, বুঝতে গেছে কি? ক্লিয়ার? এইবার আসো, এইখানে আমাদের ম্যাথ কি আসে? আমাদের ম্যাথ আছে মানে তোমার আর অপটিক্যাল ফাইবার বোঝার দরকার নেই। তোমার ম্যাথ আসে হচ্ছে এরকম μ1 μ2 দেওয়া থাকবে, বলবে কত কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এরকম প্রশ্ন করবে। তাহলে কত কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অ্যাটলিস্ট কত কোণে আপতিত হলে, এইখানে এই কোণের মানটা কত হলে। তাহলে আমরা দেখি কোণের মানটা হিসাব বিকাশ করি। ঠিক আছে, হিসাব। তাহলে নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে আসলে একটু হিসাবটা দেখাই। হিসাব সুন্দর করে রাখি। এই প্রতিসারক মাধ্যমটা μ2 আর এই প্রতিসারক মাধ্যমটা হচ্ছে μ1। তো বলা হচ্ছে আলোক রশ্মি শূন্য মাধ্যম, এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম থেকে কত কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারবে, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কোনটা চাইছে। তো এখানে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি আপতিত হলো, এই যে আপতন কোণ, এটাকে আমরা বললাম I1। এবার আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে একটা ঘন মাধ্যমে যাচ্ছে, এই যে একটা ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, যার প্রতিসারাঙ্ক μ1, এই মাধ্যমের প্রতিসারাঙ্ক এটা হচ্ছে μ2। তাহলে কি হবে, প্রতিসরণের পরে হালকা থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে আসবে। গেল অবিলম্বের দিকে বেঁকে, দেখো না বাঁকলেই বরাবর যাইতো, বেঁকে গেছে অবিলম্বের দিকে, বেঁকে গিয়ে এই তলে আপতিত হবে। আমি চাই যেন আলো পাস করে বের না হয়ে যায়, আমি চাই আলো যেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আমি চাই এই কোণের মান ম্যাক্সিমাম কত হলে, I1 ম্যাক্সিমাম চাই। বুঝতে পারতেছো I1 কি চাই? ম্যাক্সিমাম। সেম ম্যাথ কিন্তু একটু আগে করে আসছি। ম্যাক্সিমাম চাই, যে ম্যাক্সিমাম কত কোণে আপতিত হলে আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যম μ2 মাধ্যমে গমন না করে আবার μ1 মাধ্যমে ফিরে আসবে। তাহলে I1 এর ম্যাক্সিমাম মানটা, তাহলে ম্যাক্সিমাম মানটা পাবো কখন? যখন μ2 আর μ1 এই তলে গিয়ে সংকট কোণে আপতিত হবে, অর্থাৎ μ2 ও μ1 মাধ্যমের বিভেদ তলে সংকট কোণে আপতিত হবে, সংকট কোণে আপতিত হবে, তখনই আমি পাবো আয়নটা ম্যাক্সিমাম। আচ্ছা দেখি, তাহলে আয়নটা ম্যাক্সিমাম চাই যেন μ2 মাধ্যমে আলোক রশ্মি গমন না করে, আলোক রশ্মি যেন μ1 থেকে পাস হয়ে μ2 তে না যায়। তাহলে না গেলে এই যে বিভেদ তল ঘেঁষে চলে গেল, ঠিক আছে। তাহলে বিভেদ তল ঘেঁষে গেলে এই প্রতিসরণ কোণটা, এটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা I1, এটা R1, এটা I2, এটা R2 হবে 90 ডিগ্রি। তাহলে আসো এবার হিসাব বিকাশ করি। তাহলে μ2 ও μ1 এর বিভেদ তলে স্নেলের সূত্রের সাধারণ রূপ, μ2 ইন্টু সাইন R2 মানে 90 ডিগ্রি ইকুয়াল টু μ1 ইন্টু সাইন I2।
সাইন i2, সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন i2 ইকুয়াল টু আমরা পাইলাম μ2 ডিভাইডেড বাই μ1। থাকুক, এটা থাকুক, এটা বের করে রেখে দিলাম, ঠিক আছে। এইবার আসো, এই i2 এর মানটা বের করলাম। এবার এটা i2, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে r1 কত? r1 হবে 180 মাইনাস 90 মাইনাস সাইন i2, ঠিক আছে। তার মানে মাইনাস সাইন i2 না, মাইনাস i2। তাহলে 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি মাইনাস i2, ঠিক আছে। আর i2 ইকুয়াল টু সাইন ইনভার্স μ2 বাই μ1। তাহলে এটা হচ্ছে r, এটা হচ্ছে r। এইবার আসো এই মাধ্যমে, অর্থাৎ শূন্য মাধ্যম এবং μ1 মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম, সবাই বোর্ডে দেখাও, শূন্য ও μ1 এর বিভেদ তলে, বলো বিভেদ তলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু আয়নের ম্যাক্সিমাম মানটা চাই আমরা, আয়নের ম্যাক্সিমাম মানটা। শূন্য মাধ্যম এবং μ1 মাধ্যমের বিভেদ তলে, শূন্য মাধ্যম এবং μ1 মাধ্যমের এই যে বিভেদ তলে, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক 1, শূন্য মাধ্যমে অবিলম্বের সাথে কোণ সাইন i1, প্রতিসারক মাধ্যম μ1 ইন্টু μ1 মাধ্যমে অবিলম্বের সাথে কোণ সাইন r1। বুঝছো? ক্লিয়ার? এইবার সবাই তাকাও, বোর্ডে তাকাও। সাইন i1 ইকুয়াল টু μ1 ইন্টু সাইন r1। r1 এর মান 90 মাইনাস i2 না, সাইন 90 মাইনাস i2, সাইন 90 ডিগ্রি মাইনাস i2। এই কোয়াড্রেন্টে অলওয়েজ সবকিছু প্লাস, 90 জন্য চেঞ্জ হয়ে কস। তাহলে এটাকে এইটা লেখা যায় সাইন আয়ন, এটা সমান সমান μ1 cos i2। কি লিখতে পারি? cos i2। এবার দেখো, এটা সাইন i2, এটা কি cos i2। তাহলে আমরা কি জানি? আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে cos i2 sin i1 ইকুয়াল টু μ1 cos i2, এটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার i2। তাহলে μ1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার i2, এই যে সাইন i2 মানে এটা এর স্কোয়ার, তাহলে বাই μ2 স্কোয়ার ডিভাইডেড বাই μ1 স্কোয়ার। দেখো সুন্দর একটা সূত্র আসবে এখান থেকে। এটা μ1, নিচে μ1 এর স্কোয়ার তার রুট, তার মানে μ1, আর μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার তার রুট। μ1 কাটাকাটি, μ1 কাটাকাটি, এটা সাইন আয়ন ইকুয়াল টু এটা। তাহলে অতএব আয়ন এই আয়ন ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার, ঠিক আছে। এটা সাইন আয়নের কেমন মান? ম্যাক্সিমাম মান। তো এই হচ্ছে একটা সূত্র, বুঝছো? তো অনেক সময় বলে দেখাও, যে দেখালাম যে এই কোণের ম্যাক্সিমাম মানটা কত হইতে পারে, সেই ম্যাক্সিমাম মানটা বের করলাম, বুঝছো? পরীক্ষায় যদি আসে ভাই সূত্র মুখস্থ কইরো না, কোনো দরকার নেই সূত্র মুখস্থ করার। তুমি তোমার মতো ম্যাথ করবা, বলো এই ম্যাথ আমি করাইছি কিনা। প্রথম ম্যাথ কি তো এটা, তুমি কেন সূত্র মুখস্থ করতে যাবা? ঠিক আছে, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে তুমি সুন্দর করে এই ম্যাথ, এই টাইপের ম্যাথ যদি দেয়, তুমি মান বসায় বসায় হিসাব নিকাশ করে ফেলবা, বুঝতে পারছো? মান বসায় বসায় হিসাব নিকাশ করে ফেলবা। তো চলো দেখি একটা ম্যাথ করে ফেলি, এবার একটা ম্যাথ করে ফেলি। কত নম্বর হবে? 4 নম্বর হবে মনে হয়, 4 নম্বর। একটা জিনিস মাথায় রাখবা কিন্তু, এই যে এখান থেকে এখানে গিয়ে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, অর্থাৎ μ2 এর মান কিন্তু μ1 এর চেয়ে কম। μ1 ঘন, μ2 কিন্তু হালকা, না হলে কিন্তু সূত্র হবে না। তখন μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার, যদি μ1টা ছোট হয় আর μ2 যদি বড় হয়, তাহলে তো হবে না, রুটের ভিতরে মাইনাস চলে আসবে, ঠিক আছে।
তাহলে আসো, এই প্রতিসারক মাধ্যমটা মিউ2, এটা মিউ2 না মিউ1, সরি মিউ1, এই প্রতিসারক মাধ্যমটা মিউ1, এটা মিউ2। তো মিউ2 এর মান 1.2, মিউ1 এর মান 1.6। থেটা ম্যাক্সিমাম, থেটা ম্যাক্সিমাম নির্ণয় করো যেন আলোকরশ্মি মিউ2 মাধ্যমে প্রবেশ না করে, মিউ2 মাধ্যমে প্রবেশ না করে। ম্যাক্সিমাম কত কোণে আপতিত হলে এটা হবে? কি পারা যাবে? বলো, পারা যাবে? ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলতে পারি। ইয়েস, যে থিটা ম্যাক্সিমাম বা আইওয়ান ম্যাক্সিমাম, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স √, মিউ1 স্কয়ার মাইনাস মিউ2 স্কয়ার। ডিরেক্ট করে ফেলতে পারি, সূত্র যেহেতু শিখে গেছি। তাহলে √, মিউ1 স্কয়ার, মিউ1 এর মান কত? 1.6, তার স্কয়ার মাইনাস সাইন ইনভার্স 1.6 তার স্কয়ার মাইনাস 1.2 তার স্কয়ার, 1.6 স্কয়ার মাইনাস 1.2 তার স্কয়ার, রুট आंसर, साइन इनवर्स आंसर। साइन इनवर्स ও স্কয়ার মিউ2 ঘন থেকে হালকা 1.6, সরি এই শর্তটা মিউ2 লেস দেন মিউ1, এখান থেকে গিয়ে আপতিত হবে না। এটা আচ্ছা, এই না না, এটা হইতেই হবে এমন কোনো কথা নেই, না শর্ত লাগবে না এটা। সরি সরি, এটা তো এ স্কয়ার, সরি আমি একটু এখানে ভুল বলছিলাম, এটা তো এ স্কয়ার আছে, ঠিক আছে, এ স্কয়ার আছে, তাহলে মাইনাস আসবে না, এখানে একটু ভুল বলে ফেলছিলাম, বুঝছো, এখানে একটু ভুল বলে ফেলছিলাম। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ম্যাথ এরর আসতেছে, দাঁড়াও আমি একটু ঠিকঠাক মান দিই। 1.2 স্কয়ার মাইনাস 1.6 স্কয়ার, ম্যাথ এরর আসা যাবে না, দাঁড়াও একটু মান হিসাব করে দিই। ম্যাথ এরর তো চলে আসতেছে, ওই যে প্রথম একটা ম্যাথে ম্যাথ এরর চলে আসছিল, যদি 1.4 স্কয়ার মাইনাস 1.2 স্কয়ার দিই, 0.42 রুট आंसर साइन इनवर्स आंसर 46.14 সাইন ইনভার্স आंसर। হ্যাঁ, এটাকে 1.4 দাও, বুঝছো, ইচ্ছা মতো মান দিলে কিন্তু অ্যান্সার হবে না, এটাকে 1.4 দাও, এটাকে 1.4 দাও। হ্যাঁ 1.4, এটাকে 1.4 দিয়ে দেখো, 1.4 দিলে অ্যান্সার আসবে। ইচ্ছা মতো ডাটা দিলে কিন্তু হবে না, বুঝছো। 1.4 স্কয়ার মাইনাস 1.2 তার হোল স্কয়ার, দেখি এবার আসে কিনা। √, 1.4 স্কয়ার মাইনাস 1.2 স্কয়ার, 1.2 স্কয়ার, সাইন ইনভার্স অ্যান্সার। হ্যাঁ এবার আসছে 46 দেখো তো আসছে কিনা, 46.146 এত ডিগ্রি, 46.146 এত ডিগ্রি।